হ্যালো ফখরুদ্দিন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার, আপনি ভালো আছেন? আচ্ছা, আমরা শুরু করতে পারি নাকি? স্যার, 1 মিনিট দাঁড়ান, জয়েন করছে অলরেডি 45-46 জন হয়েছে স্যার। আচ্ছা, তাহলে তোমাকে প্রশ্ন করি, আমরা কোন টপিক আলাপ করছিলাম? স্যার, আমরা পারফোরেটেড পেপটিক আলসার পড়তেছিলাম স্যার। করতেছিলাম এটা কোন হেডলাইনের ব্যানারে? স্যার, এটা নিউমো পেরিটোনিয়াম হেডলাইনে বেরোয়। আচ্ছা, নিউমোপেরিটোনিয়াম এটা কি ক্লিনিক্যাল টার্ম না রেডিওলজিক্যাল টার্ম? স্যার, এটা একটা রেডিওলজিক্যাল টার্ম। এটারে এটারে ক্লিনিক্যাল টার্ম কি? আর এটার স্যার প্রেজেন্স অফ এয়ার ইন দ্য ইয়ার পেরিটোনাল ক্যাভিটি। আচ্ছা, আর এটাকে যদি আমরা এক কথায় যদি বলি, কোন হেডলাইনে বলবো? পেইন ইন দ্য অ্যাবডোমেন। জি স্যার। এই যে নিউমোপেরিটোনিয়াম তো একটা হলো ডায়াগনোসিস না? জি স্যার। এই পেশেন্টের যে প্রেজেন্টেশন সেটাকে যদি আমরা এক ও কথায় ডায়াগনোসিস করে ফেলি, সেটাকে কি বলে? স্যার, আমরা অ্যাকুট অ্যাবডোমেন বলতে পারি। ইয়েস, ভেরি গুড। দিস ইজ দ্য অ্যান্সার। তোমার ভাইবার সময় কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে যে অ্যাকুট অ্যাবডোমেনের একটা ইম্পর্টেন্ট কজ বলো তো। তার ভিতরে যে কোনো অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, পারফোরেটেড পেপটিক ডিজিজ, নিউমোপেরিটোনিয়াম তার মধ্যে চলে আসবে। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আচ্ছা, যদি আমরা বলি যে নিউমোপেরিটোনিয়ামের একটা কজ বলো, তাহলে একটা কজ বলে কোনটা কজ বলবো? স্যার, ডিউডেনাল আলসার পারফোরেশন পারফোরেশন বলবো। ভালো ভেরি গুড, বিজনেস। ডিউডেনাল অপারেশন। যদি বলি যে আর একটা কারণ বলো তো নিউমোপেরিটোনিয়ামের। স্যার, স্যার টাইফয়েড আলসার পারফোরেশন। বাস, এই দুইটার জন্য সারা জীবন মনে থাকবে, আর অন্যগুলো ভুলে যাবে। জি স্যার। পড়তে পারলে ভালো, পারলে ভালো, আমার আবার বেশি ভালো ভালো না। জি স্যার। আমরা পরীক্ষার সময় দেখছি তো যে বেশি শেখাইতে যায় উল্টা হয়েছে। যদি জিজ্ঞেস করা যায় যে নিউমোপেরিটোনিয়ামের কারণ কি, তখন বলে স্যার পেনিট্রেটিং ইনজুরি। হ্যাঁ, ওটা একটা কারণ, কিন্তু ওটা হলো ট্রমাটিক কারণ, সার্জিক্যাল কন্ডিশন না। ওটাও সার্জিক্যাল কন্ডিশন, কিন্তু ওটা অ্যাকুট অ্যাবডোমেন না। এই জন্য অ্যাকুট অ্যাবডোমেনের নিউমোপেরিটোনিয়ামের প্রথম কজ হবে ডিউডেনাল আলসার পারফোরেশন। দুই নম্বর জন্য টাইফয়েড আলসার পারফোরেশন। এই দুইটা কেস কিন্তু সবসময় মনে থাকতে হবে। ভাইবা এক ধরনের অ্যান্সার করতে হয়, রিটার্নে এক ধরনের অ্যান্সার করতে হয়। আর যদি রিটার্নে যদি বলে যে কজ অফ নিউমোপেরিটোনিয়াম, তখন কিন্তু অনেকগুলো বলবো, অনেকগুলো কারণ আছে। ঠিক আছে? জি স্যার। তাহলে জি স্যার। আমরা কি শুরু করবো এখন? জি স্যার, শুরু করেন স্যার। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির অলরেডি রহিম। আমরা 70 শুরু জন। করি। শেয়ার দিই। প্রকৃতির ভিডিও শেয়ার হয়েছে? জি স্যার, শেয়ার হয়েছে স্যার। আচ্ছা, তাহলে আমরা নেক্সট কত ক্লাসে কোথায় ছিলাম জানি? ডায়াগনোসিস ছিলাম না? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তাহলে পরম করুণাময়ের নামে শুরু করলাম। আহ, আজকে আমরা এই নিউমোপেরিটোনিয়াম টপিকটাকে শেষ করার চেষ্টা করব। তো তোমাদেরকে আমরা এর আগে বলছিলাম যে অ্যাকুট অ্যাবডোমেন সার্জারি ওয়ার্ডে যত ডিজিজ আছে, কমন ডিজিজের ভিতরে একটা হলো তোমার হলো নিউমোপেরিটোনিয়াম, অর্থাৎ এয়ার ইন দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি। তো তার ভিতরে আমরা বলছিলাম যে এর ভিতরে আবার ইম্পর্টেন্ট কজ হলো পারফোরেশন অফ দ্য পেপটিক আলসার ডিজিজ। তার ভিতরে আবার ইম্পর্টেন্ট হলো ডিউডেনাল আলসার পারফোরেশন। কারণ পেপটিক আলসার ডিজিজগুলো তো পেপটিক আলসার অনেকগুলো বোঝায়, তার ভিতরে কমন যে কারণ সেটা হলো যে ডিউডেনাল আলসার পারফোরেশন। এবং ডিউডেনাল আলসার পারফোরেশনের ভিতরে কমন সাইড হলো অ্যান্টেরিয়র ওয়াল, অনেক সময় পোস্টেরিয়র ওয়ালও হয়, সেটা আমরা এর আগে ডিসকাস করছি। এর আগে আমরা পড়াইছিলাম নিউরোপেরিটোনিয়াম কাকে বলে, নিউরোপেরিটোনিয়ামের কজ কি, নিউরোপেরিটোনিয়ামের ক্লাসিফিকেশন কি, নিউরোপেরিটোনিয়ামের স্টেজগুলো কি। তো আলটিমেটলি আমাদের যেভাবে হোক পড়াশোনা পরীক্ষার জন্য যেমন কাজে লাগে, প্র্যাকটিক্যালি আমাদের ডায়াগনোসিসে হেল্প করে। তো আমাদের এমন একটা পড়াশোনা আমরা করব
যেটা পড়লে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা রোগী দেখতে পারি, যেন অপারেশন করতে পারি, আমরা যেন ডায়াগনোসিস বুঝতে পারি, ইভেন আমরা যেন চোখের সময় একবারে পাস করতে পারি। তো যে কোনো ডায়াগনোসিস ক্ষেত্রে একই ফর্মুলা, একই রুল, যে আমরা প্রথমে হিস্ট্রি নিব, এক্সামিনেশন করব, ইনভেস্টিগেশন করব। আমি এখানে একটু শর্টে বলবো যে শর্টে আমরা আসলে হিস্ট্রি 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 নিতে গেলে আমরা কি হিস্ট্রি নেব। আমরা সাধারণত দেখছি যে হিস্ট্রি বলতে পেশেন্ট কিন্তু অনেক দিন ধরে পেপটিক আলসার ডিজিজ হিস্ট্রি দিই। স্যার আমি 2 বছর 3 বছর আগ থেকে আমরা পেটে ব্যথা হয়, এই গ্যাসের ব্যথা, স্যার অনেক সময় একটু লোকাল জল খেলে ভালো হয়, ও আবার আবার না খেলে আবার হয়, আবার ওষুধ খাই, এইভাবে চলতেছিল। আমার 8-10 বছর ভালো ছিলাম, এই অ্যান্টাসিড খেলে ভালো হয়, কখনো গ্যাসের ওষুধ খেলে ভালো হয়। কিন্তু স্যার গতকালকে থেকে হঠাৎ করে তীব্র ব্যথা উপর পেটে, এই ব্যথা ভালো হয়। তাহলে আমি হিস্ট্রি দিচ্ছি কমন, তার আগে পেটে ডিজিজ আছে একটা হিস্ট্রি নেব। আর একটা ইম্পর্টেন্ট কারণ, যে কোনো কারণেই, এটা হতে পারে ট্রমা, এটা হতে পারে হেডেক, এটা হতে পারে ফিভার, এটা হতে পারে ট্রমা, এটা হতে পারে এনি অ্যাবডোমিনাল পেইন, অথবা যে কোনো পেইন, এনি পেইন অর ফিভার, সে কোনো ধরনের NSAID খাইছিল কিনা, অর্থাৎ কোনো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ খাইছিল, এই হিস্ট্রি নিতে হবে। তাহলে আমরা হিস্ট্রি তো অনেকভাবে নিই, হিস্ট্রির ভিতরে আছে আমরা চিপ কমপ্লেন্ট, আমরা প্রেজেন্টিং ইলনেস, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, হিস্ট্রি অফ পাস্ট ইলনেস, হ্যাঁ, তার হলো অনেক কিছু আমরা জানি যে হিস্ট্রি হতো, ড্রাগ হিস্ট্রি, তোর ফুড হিস্ট্রি, অ্যালার্জি হিস্ট্রি, ট্রিটমেন্ট হিস্ট্রি, সবগুলো নিব। তো আমি এখানে যে হাইলাইট করছি, যে কয়টা কথা না জানলেই নয়। প্রথম কথা হলো তার আগে থেকে পেপটিক আলসার ডিজিজের হিস্ট্রি আছে কিনা। 2 নম্বর, সে কোনো ধরনের NSAID খেয়েছে কিনা, এটা হতে পারে ডাইক্লোফেন, এটা হতে পারে আইবুপ্রোফেন। ইভেন রোগী যখন অনেক সময় বলতে পারে না, আমরা কিন্তু পেশেন্টকে জিজ্ঞেস করি যে আপনি কখনো লাল কোনো ওষুধ খাইছিলেন ব্যথা ভালোর জন্য। কারণ কি হয়, গ্রামে আমাদের যে পল্লী চিকিৎসকরা আছে, তারা যদি জ্বর আসে তাহলে সাথে একটা নাপা আর একটা ডাইক্লোফেন দিয়ে দেয়। এটা জানে না যে নাপারও যা কাজ, ডাইক্লোফেনেরও তাই কাজ। ফলে কি হয়, ওভারডোজ হয়ে পারফরেশন হয়। ইভেন বলা হয়েছে যে কোনো যদি পেশেন্টের পেপটিক আলসার ডিজিজ থাকে, তাকে যদি তুমি NSAID দাও, তাহলে এটা একটা কারণ হলো পারফরেশন। সুতরাং NSAID ভেরি ভেরি একটা নটোরিয়াস ড্রাগ, যেমন হেল্পফুল তেমন এটা হলো ডেঞ্জারাস ফর দ্য বডি। তুমি যদি না জেনে দাও তাহলে এটা পেশেন্টের কোনো ক্ষতি করে। সুতরাং বি কেয়ারফুল রিগার্ডিং ট্রিটমেন্ট অফ NSAID। আমরা একটা জিনিস শিখি যে NSAID লেখার আগে 2টা কথা সবসময় মনে রাখতে হবে। একটা হলো পেশেন্টের প্রিভিয়াসলি পেপটিক আলসার ডিজিজ আছে কিনা, 2 নম্বর কথা মনে রাখতে হয় তার কোনো ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে কিনা, আর 3 নম্বর খেয়াল করতে হয় তার কিডনি ডিজিজ আছে কিনা। এমন কথা বলা হয়েছে যে এমন হিস্ট্রি আছে যে কারো পেপটিক আলসার ডিজিজ আছে, একটা ইনজেকশন ডাইক্লোফেন দিলেই সে পারফরেশনে মারা যাবে। অথবা এমন হিস্ট্রি আছে যে একটা পেশেন্ট ব্রঙ্কিয়াল অ্যাজমা পেশেন্ট ভালো ছিল, সে পেট ব্যথা নিয়ে আসছে, তুমি পেট ব্যথা পেট তার ব্রঙ্কিয়াল অ্যাজমার হিস্ট্রি না নিয়ে তুমি একটা ডাইক্লোফেন ইনজেকশন দিয়ে দিচ্ছ, দেখা গেল পেশেন্ট ডায়াবেটিস ডিসঅর্ডারে মারা গেল। সুতরাং পেশেন্ট আসার সাথে সাথে কিন্তু আমরা সবসময় বলি কিন্তু হিস্ট্রি আর হিস্ট্রি। আমরা আরো বলি যে হিস্ট্রি মেক্স হিস্ট্রি, মানে তুমি যদি হিস্ট্রি ঠিক মতো না নাও তাহলে তোমাকে হিস্ট্রি মানে ফেলবে না রোগীরা। সুতরাং এই হিস্ট্রি যাতে মনে রাখতে হবে, হিস্ট্রি নেওয়ার সময় কোনটা জিনিস মাথায় রাখতে হবে সেটা মনে রাখতে হবে। তাহলে আমরা হিস্ট্রি সমাজ কিন্তু অ্যাজ ইউজুয়াল যে কনভেনশনাল যে হিস্ট্রিগুলো আছে সেগুলো তো নেবই, সাথে সাথে কিন্তু আমরা এই পেটুয়ার হিস্ট্রি নিবো, বিশেষ করে ডিউরাল আছে কিনা, আর হিস্ট্রির ভিতরে NSAID খাইছে কিনা। আচ্ছা, আরেকটা কথা মনে রাখতে হয় যে রোগী অনেকদিন থেকে না খেয়ে আছে কিনা। আমরা খেয়াল করছি কিনা জানি না, যখন রমজান আসে, রোজার মাসে অনেক পারফিউশনের কেস বেড়ে যায়। একটাই কারণ, যে পেশেন্ট প্রলং পারফিউশন ফাস্টিং এ থাকে, রোজা থাকে, অথবা যে কোনো স্ট্রেসফুল কন্ডিশন থাকে, সেক্ষেত্রে পারফিউশন হয়। এই জন্য সাধারণত দেখা যায় প্রতি বছর রমজান মাসে পারফিউশনের কেস আমাদের সার্জারি ওয়ার্ডে অনেক বেশি পাই। তাহলে ফাস্টিং, কোনো কারণে সে ফাস্টিং আছে, না খেয়ে আছে কিনা। তো অনেক সময় এমনি এমনি হতে পারে। তাহলে আমরা 3টা কারণ সবসময় এক্সক্লুড করবো যে হিস্ট্রির সময়, আমরা হিস্ট্রির সময় কিন্তু ডেফিনেটলি মাথায় রাখবো previous patient is diagnosed with a peptic disease or not, patient taking NSAID or not, patient having any fasting or not. তাহলে এই 2টা মাথায় রাখবেন। আচ্ছা, এখন পেশেন্টের ইম্পর্টেন্ট যে কথাগুলো আছে, আমি এখানে ইম্পর্টেন্ট কথা লিখছি। পেশেন্ট যদি তোমার কাছে আসে কি নিয়ে আসবে, প্রথম সিমটম হলো পেইন। তাহলে একটা পারফোরেশন রোগী অ্যাকুট অ্যাবডোমেন, আমরা বলি যে অ্যাকুট অ্যাবডোমেনের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ হলো পারফোরেশন। যে পারফরেশনের ভিতরে সবচেয়ে বেশি কমন যে প্রেজেন্টেশনটা পেশেন্ট পেইন, পেইন অ্যান্ড দ্য পেইন, এই পেইনই তোমার কাছে নিয়ে আসবে পেশেন্ট তোমার কাছে। তাহলে অথবা পেশেন্ট শখে আসবে, অথবা
রেয়ার কেসে ভমিটিং আসবে, তোমরা কিন্তু ভমিটিং কখনো আগে বলবে না। আমরা দেখছি যে পারফেকশনের কেস, বলো তো বাবা কি নিয়ে তো রোগী তোমার কাছে আসে, তোমার প্রথমে ভমিটিং কথা মনে হচ্ছে, আগে ভমিটিং বললাম। যদি কখনো রিটার্নে আগে ভমিটিং লেখো অথবা ভাইবার সময় আগে ভমিটিং কথা বলো, তাহলে তুমি সঙ্গে সঙ্গে ফেল। কারণ ভমিটিং ভেরি ভেরি রেয়ার কজ, যতক্ষণ না পর্যন্ত পেশেন্টের পারফেকশন হয়ে কমপ্লিকেশন হয়ে প্যারালিসিস আইলেস ডেভেলপ না করছে, ততক্ষণ পর্যন্ত ভমিটিং হয় না। সুতরাং ভমিটিং ইজ দ্য লেস্ট প্রেজেন্টেশন অফ দ্য পারফেকশন। এটা আগে কখনো বলবেন না। তুমি যদি মনে করো যে ভমিটিংটা বলবোই না, আলহামদুলিল্লাহ, আরো ভালো, না বলাই ভালো। আমরা যেহেতু আমরা রিটার্ন করতেছি, সেজন্য আমরা এটা লিখছি, না বললে কোনো দোষ নাই। আচ্ছা, তাহলে আমরা বলতেছিলাম যে পেনের যে নেচার এবং ক্যারেক্টার, দ্যাট শুড বি ভেরি ভেরি ক্যারেক্টারিস্টিক। এটা এটা শুধুমাত্র অনেক সময় বলছি আমরা যে একটা হিস্ট্রি নিয়েই পারফরেশন রোগীর ডায়াগনোসিস করা যায়, সেটা পেনের হিস্ট্রি সাডেন সিভিয়ার আছে, মানে হঠাৎ বলছে আমি ভালো আছি, ভাত খাচ্ছি, ভাত খাচ্ছি, হঠাৎ করে কি হলো, বুকটার ভেতর এমন একটা চাপ দিয়ে ব্যথা আসলো, এবং ব্যথাটা মনে হয় চারদিকে গড়াই গেল। এই ব্যথা আমি সহ্য করতে পারছি না। তাহলে severe pain in the epigastric region, and that should be radiated in the right iliac fossa and ultimately spread throughout the whole abdomen। তাহলে তাহলে কি বুঝলাম আমরা, যে বললাম যে যে যেহেতু আমরা জানি যে পারফিউশনে কি হয়, পারফিউশনের কারণে তোমার গ্যাস্ট্রিক কন্টেন্ট অথবা ডিউডিনাল কন্টেন্ট পারফিউশন সাইড দিয়ে বাইরে বেরিয়ে আসে। এই জন্য পেনটা সিভিয়ার পেন এবং ডিজেশন শুরু হয় এবং রেডিয়েট টু দ্য রাইট iliac fossa, মানে সাধারণত রাইট প্যারাকোলিক গাটা দিয়ে রাইট iliac fossa যায়। এবং এটা কেন হয়, ইট ইজ ডিউ টু দ্য ট্রাকিং ডাউন অফ ফ্লুইড থ্রু দ্য রাইট প্যারাকোলিক গাটা অ্যান্ড গ্রাজুয়ালি স্প্রেড থ্রু আউট দ্য হোল অ্যাবডোমেন, এবং আলটিমেটলি গোটা পেটে ছড়ায় যায় তখন জেনারেল পেট্রোয়াই যখন। অনেক সময় রেফার টু শোল্ডার, রাইট শোল্ডারে ইরিটেশন হতে পারে, কারণ যখন আমার কন্টেন্ট গুলো বের হয়ে আসে তখন ডায়াফ্রামকে ইরিটেট করে, তখন ইরিটেশন হয় রাইট ডায়াফ্রাম। এবং পেইন অ্যাগ্রাভেটেড বাই মুভমেন্ট, পেশেন্ট যতই মুভ করবে তত ব্যথা হয়। কিন্তু যদি পেশেন্ট যদি স্টিল দাঁড়ায় থাকে বা শুয়ে থাকে অথবা বসে থাকে, ব্যথাটা কম হয়। এই জন্য তোমরা দেখবা যে পারফুরেশন রোগী অথবা অ্যাকুট অ্যাবডোমেনাল রোগী চুপচাপ শুয়ে থাকছে, মানে কোনো নড়াচড়া চলে না, এবং রেসপিরেটরি প্যাটার্নটা দেখে বোঝা যায় যে এটা হলো অ্যাকুট অ্যাবডোমেনাল পেশেন্ট। রেসপিরেটরি আমরা সাধারণত জানি যে রেসপিরেটরি নর্মাল যে প্যাটার্ন সেটা হলো অ্যাবডোমিনো থোরাসিক, অর্থাৎ প্রথমে অ্যাবডোমেন ডিসেন্ড ডাউন করে, তারপর থোরাসিক লেভেল নিচে নামে, অর্থাৎ প্রথমে পেট নিচে নামে, তারপর বুক নামে। এটাকে বলি আমরা অ্যাবডোমিনো থোরাসিক প্যাটার্ন অফ রেসপিরেশন। কিন্তু এই অ্যাকুট অ্যাবডোমেনাল পেশেন্ট, ইট ইজ ডিউ টু দ্য পেইন, এই পেইনের কারণে রেস্ট্রিক্টেড মুভমেন্ট হয়। এই পেশেন্টের মুভমেন্ট হয় শুধুমাত্র অ্যাবডোমেনে, কোনো মুভমেন্ট নাই, শুধু থোরাসিক মুভমেন্ট অথবা থোরাসিক অ্যাবডোমিনাল মুভমেন্ট। এই জন্য অনেক সময় স্যাররা প্রশ্ন করে, তুমি একটা রোগী দেখে কি বলতে পারবে যে অ্যাকুট অ্যাবডোমেন কিনা? জি স্যার, বলতে পারবো। পেশেন্ট যদি স্টিল একদম মরার মতো পড়ে আছে, নড়াচড়া নাই, এবং হলো অ্যাবডোমিনাল রেসপিরেটরি প্যারামিটার থোরাসিক অ্যাবডোমিনাল হয়, দ্যাট শুড বি দ্য ইম্পর্টেন্ট সাইন অফ অ্যাকুট অ্যাবডোমেন। অ্যাকুট অ্যাবডোমেন কিসের কারণে সেটা তুমি ব্লড করবা, যদি হয় পারফেকশন সেটা বলবো পারফেকশন। তাহলে আমরা কিন্তু শিখলাম যে পেইন ইজ এ ভেরি ভেরি ক্যারেক্টারিস্টিক সিমটম অফ দ্য পারফেকশন। পেইনের ক্যারেক্টারিস্টিক খুব প্রশ্ন করে অনেক সময়, ভাইবা বলে প্রশ্ন করে, তুমি বলো তো যে এই পারফেকশনের ব্যথাটা কেমন, এই ক্যারেক্টারিস্টিক ফিচার বলো, কিভাবে হয়, কেন হয়, কেন ব্যথাটা হয়, কেন ডান দিকে ব্যথা বেশি, তারপর ছড়া যায়, কেন ছড়াই গেল। তাহলে আমরা সবাই পারলাম, আমরা জানি যে যেহেতু ইপিগ্যাস্ট্রিক রিজিয়নে স্টোমাক যেমন ডিজমা আছে, এখানে ফুটা হলে অ্যাসিড কন্টেনিং গ্যাস্ট্রিক ফ্লুইডগুলো ট্রাক ডাউন করে রাইট আইলিয়াক ফোসায় যায় ও আর্টিকুলেটেড পেরিটোনিয়াস করে গোটা পেটে ছড়ায় যায়। এই জন্য আমরা ব্যথাটা ধারণা করি। পেশেন্ট এত ব্যথা হয় কোনো নড়াচড়া করতে পারে না, এবং হলো সে স্টিল তার কাউচ ছিল বিছায় স্টিল ইন দ্য বেড মরার মতো পড়ে থাকে। আচ্ছা, তারপরে কি হয়, আমরা জানি যে পেশেন্ট এই ব্যথার কারণে ইনিশিয়ালি প্রফিউজ পেইনের কারণে পেশেন্ট শকে চলে যায়। তাহলে আর্লি স্টেজে পেশেন্ট পেইন শকে যায়, তারপরে প্রচুর পরিমাণে ফ্লুইড লসের কারণে হাইপোভোলেমিক শকে যায়, এবং আলটিমেটলি হাইপোভোলেমিক শক যখন রিকভারি করে পেশেন্টের ব্যাকটেরিয়া তখন ডেভেলপমেন্ট হয়, গ্রোথ হয়, তখন সেপ্টিসিস শকে যায়। আলটিমেটলি পেশেন্ট কিন্তু মারা যায় শকে, ব্যথা হলেও পেশেন্ট শকে মারা যায়। এই হলো তোমার হলো ফ্লুইড লস হলো শকে মারা যায়, আলটিমেটলি ব্যাকটেরিয়াল সেপ্টিক শকে পেশেন্ট শকে মারা যায়। ultimately end result of pneumoperitoneum is shock, ultimately shock মানে হলো multi organ failure and death। তাহলে মোড অফ ডেথ ইন নিউরোপ্যাথি, তাহলে কোনো প্রশ্ন করে যে তুমি বলো তো
যে একটা পেশেন্ট পারফরমেন্স নিয়ে আসে, তুমি কেন মারা গেল, ইট ইজ দ্য শক অ্যান্ড দ্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কমপ্লিকেশন অফ পারফোরেশন। পারফোরেশনের কারণে প্রথমে ইনিশিয়ালি পেনে নিউরোজেনের সঙ্গে যায়, তারপরে ফ্লুইড লস হয়, এই জন্য হাইপোভলিউমের সঙ্গে যায়, এবং আলটিমেটলি পেশেন্টের তোমার হলো ব্যাকটেরিয়া গ্রোথ হওয়ার কারণে তোমার আলটিমেটলি সেপ্টিসেমির সঙ্গে পেশেন্ট মারা যায়। আর এটা আমরা ইম্পর্টেন্ট এই দুটো ফিচার মনে রাখবো, বাকিগুলো ভুলে যাবো, আমরা ভ্রমণের কথা ভুলে যাবো। ভমিটিং তখনই হবে যখন হলো লেট কেস অফ পারফরমেশন তোমার 2 দিন 3 দিন পর তোমার কাছে আসছে এবং অ্যাবডোমিনাল ডিসেশন নিয়ে আসছে, তখন ভমিটিং নিয়ে আসতে পারে। এটা যেহেতু দা সেকেন্ডারি ইফেক্ট অফ পারফরমেশন। পারফরমেশন হলে যে কমপ্লিকেশনের ভিতরে প্রথম কমপ্লিকেশন শক, তারপরে কমপ্লিকেশন হলো তোমার যে সেপ্টিসেমিয়া, তারপর কমপ্লিকেশন হলো তোমার প্যারাটাইলিয়াস। এগুলো তখন যখন প্যারাটাইড আইলিয়া ডেভেলপ করে, অর্থাৎ প্রপালসিভ মুভমেন্ট অফ দ্য গাট, অর্থাৎ ইন্টেস্টাইনাল যদি কোনো মুভমেন্ট বন্ধ হয়ে যায়, তখন পেশেন্টরা ভমিটিং নিয়ে আসতে পারে, তখন রেট্রোগ্রেড ভমিটিং হয়। তাহলে আমরা সাধারণত সিমটমের সময় ভমিটিং বলবো না, আমরা দুটো কথা মনে রাখবো, পেইন এবং শক। তাহলে সিমটম আমরা শিখে ফেললাম। এবার হলো সাইন মানে এক্সামিনেশন। তাহলে আমরা ওই হিস্ট্রিতে, আমরা হিস্ট্রি এতক্ষণ তো হিস্ট্রি করছিলাম, হিস্ট্রির ভিতরে ইম্পর্টেন্ট হলো একটা কথা হিস্ট্রি নিব এবং হলো সিমটমটা অর্থাৎ চিপ কমপ্লেন্টস। তাহলে আমরা চিপ কমপ্লেন্টস আমরা দেখলাম এখানে চিপ হিস্ট্রি, হিস্ট্রির ভিতরে যে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, হিস্ট্রি অফ পাস্ট ইলনেস, হিস্ট্রি অফ তোমার হলো ট্রিটমেন্ট হিস্ট্রি, যাই বলো না কেন সেটা নিব, এবং সিমটম নিব। সিমটম ভিতরে আমরা বলছি যে প্রেজেন্টিং কমপ্লেন্ট হলো পেইন এবং শক। তাহলে এই দুটো জিনিস যখন আমার মাথায় নিয়ে আসবে, তখন আমরা সেভাবে মনে রাখবো। আচ্ছা, এখন আমরা আসি সাইন। তাহলে আমরা আসলে সাইন কি পাই, অর্থাৎ এক্সামিনেশন করে কি পাবো। আমরা জানি যে এক্সামিনেশন সবসময় আমরা ওইভাবে হিসাব করছি যে এক্সামিনেশন 3টে হেডলাইনে আমরা এক্সাম করি। লোকাল এক্সাম, প্রথমে জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন, তারপর লোকাল এক্সামিনেশন, তারপর সিস্টেম এক্সামিনেশন। এখন অ্যাবডোমিনাল এক্সামিনেশন সাধারণত লোকাল এক্সামিনেশন হয়, সেটা আমরা এখানে সিস্টেমে ইনভলভ করবো না। আমরা জেনারেল এক্সামিনেশন করবো এবং লোকাল এক্সামিনেশন করবো। এখন জেনারেল এক্সামিনেশন করতে আমরা ইন ডিটেল অনেকগুলো জিনিস, 17 থেকে 18টা জেনারেল এক্সামিনেশন আছে, তোমরা সবগুলো ইন ডিটেলস করে আসবো। তার মধ্যে ইম্পর্টেন্ট যে ফাইন্যান্সগুলো আমি সেটাই শুধুমাত্র তোমাদেরকে দেখাচ্ছি এখানে। আর দেখো যে ইম্পর্টেন্ট সিমটমের ভিতরে, ইনকামের সাইনের ভিতরে জেনারেল ফিজিক্যাল এক্সাম কি পাবো আমরা? সাধারণত আমরা পাশে পাবো যে হলো তাহলে আমরা জানি ডেকুপিটাস। ডেকুপিটাস যেমন চয়, মানে পেশেন্ট এমন স্টিল হয়ে থাকবে যে নড়াচড়া করতে থাকবে, বিছানায় এমন শুয়ে আছে যে কোনো ধরনের নড়াচড়া, তাহলে ডেকুপিটাসটা অন চয়েস আছে। পেশেন্ট উইল লাই স্টিল অন দ্য কাউচ। আচ্ছা, পেশেন্ট অ্যাংসাস এবং পেশেন্ট যদি শকে থাকে ডিসওরিয়েন্টেড। আচ্ছা, তার ফেসটা হিপোক্রেটিক ফেস। হিপোক্রেটিক ফেস মানে হলো যে তোমার ডিহাইড্রেশনের কারণে ফেসটা হয়, ফেসটা চেহারা কেমন যে পিঞ্চ হোক, অ্যাংসাস ফেস নাই হয়, হলো তোমার নোজ হয়, এটা হিপোক্রেটিক ফেস বলে। পেশেন্ট ডিহাইড্রেটেড বললাম আমরা। পালসের ট্যাকিকার্ডিয়া পাবো, হাই পাবো, লো ভলিউম পাবো, লো বিপি আমরা লো পাবো, আমরা রেসপিরেশন হাইট পাবো, এবং এখানে পাবো থোরাকিক অ্যাবডোমিনাল রেসপিরেশন। টেম্পারেচার সাধারণত আর্লি স্টেজে হাইপোভলিউমের কারণে সাবনর্মাল টেম্পারেচার, টেম্পারেচার বিলো দ্য নর্মাল লেভেল, এবং লেট স্টেজ যদি আসে তাহলে হাই টেম্পারেচার পাবো, ইট ইজ দ্য সেপ্টিসেমিয়া শক, ব্যাকটেরিয়া পেরিটোনাইটিস। আচ্ছা, ইউরিন আউটপুট যদি করি আমরা, ইউরিন আউটপুট অনেক কম হলে। তাহলে দিস ইজ দ্য জেনারেল এক্সামিনেশন। আমরা ইম্পর্টেন্ট যে অনেকগুলো আমরা জেনারেল এক্সামিনেশন, যে পালস, বিপি, টেম্পারেচার, রেসপিরেটরি, হার্ট রেট, হ্যাঁ, তারপরে তোমার হলো অ্যানিমিয়া, সাইনোসিস, জন্ডিস, স্লাবিং, আমরা অনেক কিছু জানি। জেনারেল এক্সামিনেশনে 17 থেকে 18টা জানি আমরা, এই সব কিছু সাইনোস আমরা সবগুলো এখানে ইউজ করলাম না। এখানে শুধু ইম্পর্টেন্ট যে ফাইন্ডিংস সেটা বললাম, যে পেশেন্ট দেখতে হবে মরার মতো পড়ে থাকবে, পেশেন্ট অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত হবে, ডিসওরিয়েন্টেড থাকবে, তার চেহারা দেখে বোঝা যাবে সে শকে আছে। আর যদি হাত দিয়ে আমরা দেখবো যে ডিহাইড্রেট থাকবে, টেম্পারেচার হাই লো থাকবে অথবা টেম্পারেচার হাই থাকবে, বিপি লো থাকবে, ইউরিন আউটপুট খুব কমে যাবে, এবং রেসপিরেশন হবে হলো তোমার হলো থোরাকো অ্যাবডোমিনাল। আচ্ছা, এবার ইম্পর্টেন্ট ফাইন্ডিংস হলো লোকাল এক্সামিনেশন। লোকাল এক্সামিনেশন দেখলে বোঝা যাবে পেশেন্ট মুভমেন্ট ইজ রেস্ট্রিক্টেড, অর্থাৎ অ্যাবডোমিন ইজ রেস্ট্রিক্টেড, রেসপিরেশন প্যাটার্ন হবে থোরাকিক অ্যাবডোমিনাল টাইপ। আর কি হবে, কোনো সময় অ্যাবডোমেন উইল ডিস্টেন্ডেড, কখন হবে, যখন প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করবে, দিস ইজ দ্য লেট ফিচার। ইনস্পেশালি কিন্তু আমরা প্রথমে কিন্তু অ্যাবডোমিনাল ডিসিশন বলবো না, এটা বলবো যে অ্যাবডোমিনাল ডিসিশন হোয়েন পেশেন্ট প্রেজেন্ট উইথ লেট স্টেজ ইন দ্য হসপিটাল ডিউ টু ডেভেলপমেন্ট অফ প্যারালাইটিক আইলিয়াস। আচ্ছা, পালপেশন করলে আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফাইন্ডিংস পাবো। যে পালপেশন ফাইন্ডিংস পাবো কি, যে হোল টেন্ডারনেস অল ওভার দ্য অ্যাবডোমেন। তাহলে আমরা গোটা অ্যাবডোমেনে ব্যথা, যেখানে হাত দিয়ে সেখানে লাভ দিয়ে পেশেন্ট, এবং এই টেন্ডারনেসটা কেমন হবে,
যে মাসেল গার্ড থাকবে বোর্ড লাইক রিজিডিটি, মাসেল গার্ড থাকবে রিজিডিটি থাকবে, তো মাসেল গার্ড থাকবে রিজিডিটি থাকবে, তাকে হাতে যদি দেবে না এত ব্যথা, এটা বলে হার্ড বোর্ড লাইক রিজিডিটি। দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কার্ডিনাল সাইন। অনেক সময় প্রশ্ন করে যে তুমি পারফোরেশন হয়েছে, তুমি একটা পালপেশন ফাইন্ডেড বলো তো, তুমি বলছো হার্ড বোর্ড লাইক রিজিডিটি। হার্ড বোর্ড লাইক রিজিডিটি, ইট ইজ দ্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফাইন্ডিংস অফ দ্য জেনারেলাইজড পেরিটোনাইটিস। পারফোরেশনে জেনারেলাইজড পেরিটোনাইটিস হয়, এই জন্য বলে হার্ড বোর্ড আর রিজিডিটি। রিবাউন্ড টেন্ডারনেস পাবো আমরা, পজিটিভ পাবো যেহেতু পেরিটোনাইটিস, এবং লেট কেসে আমরা শিফটিং টার্ডনেস পাবো। অর্থাৎ লেট কেসে মানে যখন আপনার দেরি করে আসবে তখন হলো হয় অ্যাবডোমিনাল ডিস্টেনশন হয়ে অবশেষ নিয়ে আসবে, অথবা ফ্লুইড ইন্টেস্টাইনাল কেভিটি হয়ে অ্যাসাইটিস ডেভেলপ করে। এই জন্য আমরা শিফটিং টার্ডনেস পাইতে পারি। তাহলে পালপেশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ফাইন্ডিং আমরা দেখলাম যে টেন্ডারনেস পাবো, তারপর হার্ড বোর্ড রিজিডিটি পাবো, এবং হলো শিফটিং টার্ডনেস পাবো। স্যার রিবাউন্ড পারকাশন, টেন্ডারনেস, স্যার রিবাউন্ড টেন্ডারনেসটা একটু বলেন তো স্যার। আচ্ছা রিবাউন্ড টেন্ডারনেস মানে কি? তাহলে তোমরা একটা জিনিস বোঝো যে টেন্ডারনেস এবং রিবাউন্ড টেন্ডারনেস দুটো আলাদা কথা। টেন্ডারনেস মানে হলো তুমি অবভিয়াসলি তোমার অ্যাবডোমেনে হাত দিয়ে যদি ব্যথা, পেশেন্ট বলে যে আমার ব্যথা, দ্যাট ইজ টেন্ডারনেস। কিন্তু অ্যাবডোমেনের রিজনে পেইন নাই, তুমি হাত দিয়ে চাপ দিছো, চাপ দিয়ে উড্র করছো, তখন সাডেন পেইন, সেটাকে বলে রিবাউন্ড টেন্ডার। অর্থাৎ তুমি বাউন্ড করছো, বাধ্য করছো টেন্ডারনেস হওয়ার জন্য, সেটা হলো রিবাউন্ড টেন্ডার। আর সাধারণত রিবাউন্ড টেন্ডার মানে হলো কখন করি আমরা পাই, যখন লিকিং পারফোরেশন হয়। পারফোরেশন অনেকগুলো আমরা পরে পড়বো যে পারফোরেশন অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, যে ডিফিউজ পারফোরেশন, লিকিং পারফোরেশন। লিকিং পারফোরেশন মানে হলো মিনিমাম পারফোরেশন যেটা লিক করবো না সেটা যতক্ষণ পর্যন্ত আমরা রিবাউন্ড টেন্ডারেন্স না করি। তো রিবাউন্ড টেন্ডারেন্স করার জন্য সবচেয়ে বেশি বোঝা যায় যে লোকালাইজড পেরিটোনাইটিসে রিবাউন্ড টেন্ডারেন্স করতে পারি, আর জেনারেলাইজড পেরিটোনাইটিসে হার্ড ওটা রেজিস্ট হয়। তাহলে আমরা কখন রিবাউন্ড টেন্ডারেন্স পাবো, যখন দেখতেছি যে পেশেন্ট অ্যাবডোমেন সফট, কিন্তু হঠাৎ করে রিজনের চাপ দিলেই দেখা লাভ দিয়ে উঠতেছে। আমরা সাধারণত রিবাউন্ড টেন্ডারেন্স পাই হলো আর্লি স্টেজ অফ অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসে। আমরা জানি যে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসে অনেকগুলো সাইন আছে, রিবাউন্ড টেন্ডারনেস, হ্যাঁ, মার্ফি সাইন, এই কি বলে তোমার পয়েন্টিং সাইন, তারপর বাপার সাইন, এগুলো পাই আমরা। তো রিবাউন্ড টেন্ডার তখনই হয় যখন হলো পেট লোকালাইজ পেট্রোনাইটিস হয়, আর জেনারেল পেট্রোনাইটিসে বোর্ড লাইক রিজিডিটি। তাহলে আমরা রিবাউন্ড টেন্ডার বলা হয়েছে সেই ক্ষেত্রে যেখানে লিকিং পারফেকশন হয়। তোমরা যদি এটা নাও বলো কোনো আপত্তি নাই, তোমরা শুধু যদি মনে রাখো যে পারফেকশনের ক্ষেত্রে হার্ড বোর্ড লাইক রিজিডিটি হয়, দ্যাট ইজ দ্য অ্যান্সার। একটা কথা মনে রাখলেই চলবে, আমার এত কথা ভুলে যাও, শিপিং টার্নেস ভুলে যাও, রিবাউন্ড টেন্ডারেস ভুলে যাও, ডিফিউজ টেন্ডারেস ভুলে যাও, তোমরা শুধু মনে রাখো হার্ট বোর্ড লাইভ রিজিডিটি অফ মাস গার্ডিং, ইট ইজ দ্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পারফেকশন ফাইন্ডিংস অফ দ্য পারফেকশন। আচ্ছা, এবার আসি আমরা পারকাশনে। এইটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। বলে যে তোমার এক্সামিনেশন ফাইন্ডিংস ভিতরে একটা কথা বলো, একটা ফাইন্ডিং বলো যেটা হলো পারফেকশনের দিকে যায়। দেখো আমি বললাম যে হার্ড বোর্ড লাইক রিজিডিটি, ইট ইজ দ্য নট অফ দ্য ইম্পর্টেন্ট সাইন অফ পারফেকশন, ইট ইজ দ্য সাইন অফ অ্যাকুট অ্যাবডোমেন। অ্যাকুট অর্থাৎ অ্যাকুট অ্যাবডোমেন শুধু তাই না, ডিফিউজ পেরিটোনাইটিস, ডিফিউজ পেরিটোনাইটিস সাইন হলো তোমার হলো অ্যাকুট অ্যাবডোমেনের। তো আচ্ছা, আচ্ছা 1 মিনিট তোমরা হল করো, তোমার একটু স্যার কথা বলবে।
ওরে বাবা, কালকে ওইটা ওর বাবা তাতে বাড়ি তাতে বাড়ি প্রস্তুতি গেটার তাবল গেছে। হ্যাঁ হ্যালো ফখরুদ্দিন। জি স্যার। আচ্ছা সরি, একটা জরুরি কাজ ছিল, ইমার্জেন্সি। আসলে আমরা শুরু করি না। জি স্যার। শেয়ার হয়েছে তো না? জি স্যার, শেয়ার হয়েছে। আচ্ছা তাহলে আমরা আমরা এক্সামিনেশনে আসছি। আমরা বলছিলাম যে পারকাশন সবচেয়ে বেশি পারফরশন। দেখো একটা প্রশ্ন ধরন বুঝবা, স্যার কি প্রশ্ন করলো আর উত্তর কি দিলাম। আমার প্রশ্ন হলো যে একটা একটা সাইন বলো যেটা দেখলে পারফরশন ডায়াগনোস করা যায়। দ্যাট সাইন ইজ দ্য পারকাশন নোট, অর্থাৎ অবলিটারেশন অফ দ্য লিভার ডালনেস ইন দ্য রাইট সাইড, এইটা ইন দ্য অ্যান্টিরিয়র অক্সিলারি লাইন অথবা মিড অক্সিলারি, তুমি হলো মিড ক্লাভিকুলার লাইন যেটাই বলো না কেন, দ্যাট ইজ দ্য হলমার্ক অথবা দ্যাট ইজ দ্য কার্ডিনাল সাইন অফ পারফোরেশন। তাহলে পারফোরেশন যদি বলে যে তুমি কোনো পরীক্ষা নিরীক্ষা করে নেই, কোনো হিস্ট্রি নেই, তুমি শুধু পেট দেখে কি বলতে পারবে যে পারফোরেশন হচ্ছে কিনা? বলো ইয়েস স্যার পারবো। কিভাবে? যে অবলিটারেশন অফ দ্য লিভার ডালনেস যদি হয় তাহলে দ্যাট ইজ দ্য সাইন অফ পারফোরেশন। কোনো কারণে, অন্য কোনো কারণ ছাড়া লিভার ডালনেস অবলিটার হবে না, এটা মনে থাকে। আর বললাম যে হার্ট বোর্ডলাইন রিজিডিটি অর্থাৎ জেনারেল পেট্রোনাইটিস, ইট ইজ দ্য সাইন অফ জেনারেল পেট্রোনাইটিস, নট পারফোরেশন। জেনারেল পেট্রোনাইটিস যে যে কারণে হয় সবগুলো কারণে হার্ট বোর্ডলাইন রিজিডিটি হয়। তাহলে জেনারেল পেট্রোনাইটিস হয় তোমার হলো পারফোরেশনে, জেনারেল পেট্রোনাইটিস হয় হলো অ্যাকুট প্যাঙ্কিটাইটিসে, জেনারেল পেট্রোনাইটিস হয় হলো তোমার যে কোনো ইনজুরিতে, বিশেষ করে স্প্লিন ইনজুরি, লিভার ইনজুরি, আফটার ইনজুরি। তাহলে তোমার জেনারেলাইজ পেট্রোনাইটিস যদি পাও দ্যাট ইজ দ্য সাইন অফ অ্যাকুট অ্যাবডোমেন, স্পেশালি তোমার হলো এই কতগুলো ডিডি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তুমি কনফার্ম করতে পারবো না যে আইদার ইট ইজ ডিউ টু পারফরশন অর নট। তাহলে পারফরশন কিনা, দ্যাট ইজ দ্য সাইন ইজ দ্য পারকাশন নোট। পারকাশন ইজ দ্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট, এটাকে বলে কার্ডিনাল সাইন অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাইন অফ দ্য পারফরশন। তোমার মনে রাখবা যে এতক্ষণ থেকে যতক্ষণ কথাগুলো বলছি আমরা, ইম্পর্টেন্ট সাইন হলো পারকাশন নোট। লিভার ডালনেস যদি অবলিটারেশন থাকে তাহলে দ্যাট ইজ দ্য সাইন অফ পারফরেশন। আচ্ছা, আর অসকালটেশন ইম্পর্টেন্ট নাই, ইম্পর্টেন্স নাই। যে অসকালটেশনে সাধারণত নর্মালি বাউল সাইন পাবো আমরা, যদি কখনো বাউল সাইন অ্যাবসেন্ট থাকে দ্যাট ইজ ডিউ টু দ্য প্যারিটাইলিয়া লেট কেস। তো আমরা এতক্ষণ শিখলাম যে সাইনের ভিতরে অর্থাৎ এক্সামিনেশনের ভিতরে জেনারেল এক্সামিনেশন, লোকাল এক্সামিনেশন, সবচেয়ে ইম্পর্টেন্ট বলছি আমরা যে পারকাশন নট অবলিটারেশন অফ লিভার ডালনেস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সাইন অফ তোমার হলো পারফরেশন। আচ্ছা, এছাড়াও ডিজিটাল একটা লিজামেন্ট ডিআরই আমরা সব ক্ষেত্রেই করবো। অ্যাকুট অ্যাবডোমেনের ক্ষেত্রে আমরা সবসময় ডিআরই করি। এই ক্ষেত্রে স্পেশাল ফাইন্যান্স পাবো যে যদি ডিআরই করি আমরা অ্যাকুট অ্যাবডোমেন ক্ষেত্রে, সেক্ষেত্রে অ্যান্টিরিয়র ওয়ালে পেইনফুল পাবো, অর্থাৎ পেলভিক কালেকশন হওয়ার কারণে তোমার পেইনফুল থাকবে এবং বালজিং থাকবে, অ্যান্টিরিয়র ওয়ালে বালজিং থাকবে এবং কালেকশন থাকবে। তুমি এটা যদি না বলো আপত্তি নেই, তোমার কিন্তু সামনে এই সামনে এবং পিছনে অর্থাৎ লোকাল ইনস্পেকশন, পালপেশন, পারকাশন, অবস্ট্রাকশন, এটা একটা ফাইন্যান্স কিন্তু সারা জীবনের জন্য মনে রাখবে। আচ্ছা, তাহলে দেখো এখানে কিন্তু আমি একটা বলছি যে ডায়াগনস্টিক ট্রায়াল, তাহলে তিনটা জিনিস যদি মনে রাখি তাহলে কিন্তু আমার সবসময় কিন্তু আমি কনফার্ম হতে পারবো যে দিস ইজ দ্য কেস অফ পারফরেশন। এটা হলো হার্ট বোর্ডার রিজিডিটি, অবলিটারেশন লিভার ডালনেস এবং অ্যাবসেন্ট বাউল সাইন। যদি এই তিনটা তুমি পাও তাহলে ডেফিনেটলি বুঝতে পারবে এটা ইজ দ্য পারফরেশন। এগুলা যদি কোনো কিছু, যেমন হার্ট বোর্ডার রিজিডিটি অনেক সময় নাও হতে পারে লিকিং পারফরেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে অবলিটারেশন লিভার ডালনেস ইজ দ্য কার্ডিনাল সাইন। তাহলে যদি এই তিনটার ভিতরে যদি বলি যে একটা সাইন বলো, দ্যাট ইজ দ্য অবলিটারেশন অফ দ্য লিভার ডালনেস। তাহলে এটা কিন্তু আমরা সারা জীবন মনে রাখবো এবং প্র্যাকটিক্যাল ক্ষেত্রে মনে রাখবো, আমার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মনে রাখবো, আমার ডেইলি লাইফে ডেইলি প্র্যাকটিসে এটা কিন্তু আমরা মনে রাখবো। আচ্ছা, এবার আসুন ইনভেস্টিগেশন। বলছে যে ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন যদি করি আমি, দ্যাট ইজ দ্য প্লেন এক্স অ্যাবডোমেন। ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন প্লেন এক্স অ্যাবডোমেন, অনেক সময় অনেক সিটি স্ক্যান অ্যাবডোমেন করে, তো সিটি স্ক্যানও যা এক্স-রে, প্লেন এক্স-রেও তো এক্স-রে, তাহলে একই কথা। ডায়াগনস্টিক সাইন ধনী দেশেরা সিটি স্ক্যান করে, আমরা ওটা কথা বলবো না, আমরা উচ্চারণ করবো না, আমরা বলবো যে প্লেন এক্স-রে অ্যাবডোমেন ইন ইনডেক্ট পোস্টার ইনক্লুডিং বোথ ডায়াফ্রাম। তাহলে
এই কথাটা কিন্তু অবশ্যই বলবো যে অবশ্যই রোগী হতে হবে ইরেক্ট পোস্টারে এবং হলো বোথ ডোম অফ দ্য ডায়াফ্রাম। উদ্দেশ্য একটাই যে যখন ইরেক্ট পোস্টার করব আমরা জানি যে পেটের ভিতরে যদি কোনো গ্যাস থাকে দ্যাট গ্যাস শুড বি অ্যাসেন্ড আপওয়ার্ডস। আমরা জানি যে কোনো গ্যাসের ধর্ম হলো উপর দিকে ওঠা, তাহলে এইখান থেকে উদ্দেশ্য একই যে উপর দিকে উঠবে। উপর দিকে কোথায় যাবে? আর আর তো লাংসে যেতে পারবে না, আর মুখেও আসতে পারবে না, আসতে পারবে সর্বোচ্চ ডায়াফ্রামে। ডায়াফ্রামের নিচে আছে লিভার, তা লিভারের উপরে যদি থাকে সেটা সাইন যদি আমরা কখনো পাই দ্যাট ইজ দ্য কজ হলো নিউমোপ্যাথি। মানে ডায়াগনস্টিক ইনফেকশন হলো প্লেন এক্স-রে অ্যাবডোমেন ইন ইরেক্ট পোস্টার ইনক্লুডিং বোথ ডোম অফ ডায়াফ্রাম। এখানে আমরা কি বুঝছি দেখতে কেমন হবে? ইন 7% কেসেস দেয়ার ইজ এ ক্রিসেন্টিক। অর্থাৎ ক্রিসেন্টিক আমরা কেমন ক্রিসেন্টিক যে ক্রানিয়ালি কনভেক্স, অর্থাৎ উল্টা দিকে আমরা চাঁদ যে দেখি, চাঁদটা উল্টা চাঁদ যদি আমরা ডায়াফ্রামের নিচে পাই তাহলে সেটা বলবো যে eccentric gas shadow under the both dome of diaphragm, it is the diagnostic sign of a single dome of diaphragm. This is the diagnostic sign of the pneumoperitoneum. কাজ আছে দাদা, শেষ হয়ে যাবে আর 15-20 মিনিট। আচ্ছা, তাহলে আমরা বললাম যে ডায়াগনস্টিক ইনফেকশন যদি একটা বলি, আমরা পরীক্ষার সময় একটা কথা বলি যে পরীক্ষার সময় বলি যে পারফরেশনের পেশেন্টের একটা হিস্ট্রি নাও, তো যদি কোনটা নিবা তাহলে বলবো স্যার পেপটিক আগে থেকে আছে কিনা। আরটা যদি বলি হিস্ট্রিতে তাহলে বলবো তো আপনি ব্যথা খাচ্ছেন কিনা, এটা গেল। যদি বলি যে তুমি হলো একটা সিমটম বলো তো পেপটিক পারফরেশনে, বলবো স্যার ক্যারেক্টারিস্টিক পেইন ইন দ্য অ্যাবডোমেন। ক্যারেক্টারিস্টিক পেইন অফ দ্য অ্যাবডোমেন, ক্যারেক্টারিস্টিক কেমন আমরা আগে বলছি। আচ্ছা, যদি বলি আমি যে তুমি একটা সাইন বলো তাহলে বলো স্যার অবভিটার সামনে লিভার ডালনেস। আবার যদি বলি যে একটা ইনভেস্টিগেশন টুল বলো যেটা করলে তুমি ডায়াগনোস কনফার্ম করতে পারো, দ্যাট ইজ দ্য প্লেনেসি অ্যাবডোমেন। তাহলে সবসময় মনে রাখবে প্লেনেসি অ্যাবডোমেন ইজ দ্য প্লেনেসি অ্যাবডোমেন, প্লেনেসি অ্যাবডোমেন এন্ড প্লেনেসি অ্যাবডোমেন। দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সাইন অফ ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন ফর টু রুল আউট দ্য ডায়াগনোসিস। আচ্ছা, ডায়াগনোসিস করলাম আমি পারফরেশন পেলাম, কিন্তু তাহলে কিন্তু কনফার্ম হবো না যে এই পারফরেশন ডিউ টু পেপটিক আছে পারফরেশন, অথবা পারফরেশন ডিউ টু টিউবারকুলার পারফরেশন, অথবা পারফরেশন ডিউ টু টিবি পারফরেশন। তাহলে আমরা শুধু এটা বলতে পারবো যে দিস ইজ দ্য কেস অফ নিউমোপেরিটোনিয়াম। এখন নিউমোপেরিটোনিয়াম কজ কি সেটা আমরা কিন্তু ল্যাপারটরি করার সময় বুঝতে পারবো। আচ্ছা, অনেক সময় নিউমোপেরিটোনিয়ামের ক্ষেত্রে তোমার ক্রিসেন্টিক গ্যাস শ্যাডো আসে না, শুধুমাত্র অ্যাবডোমিনাল হেজি থাকে, গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স থাকে। এটা কখন হয়? লেট কেসে হয়। লেট কেস মানে কি, ধর 2 দিন 3 দিন বা 4 দিন পর তোমার কাছে আসছে, তখন যতটুকু লিক ছিল লিকটা অ্যাবজর্ব হয়ে গেছে, যতটুকু বাতাস ছিল বাতাসটা অ্যাবজর্ব হয়ে গেছে, অ্যাবডোমেনে ফুল অফ অ্যাসিডিক ফ্লুইড অ্যান্ড গ্যাস্ট্রিক কন্টেন্ট, তখন কিন্তু আমরা পেরিটোনিয়াসের কারণে তোমার কিন্তু একদম হেজি পাবো, সাদা সাদা গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স একদম। আচ্ছা, অনেক সময় কি পাবো আমরা প্রেগন্যান্সি অ্যাবডোমেনে? মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল। তাহলে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে আমরা মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল পাই, পারফরেশনে কিন্তু কখনো পাই না। যদি কখনো পারফরেশনের পেশেন্টের ক্ষেত্রে নিউমোপেরিটোনিয়াম আছে, সাথে হলো গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স আছে, সেটাও বুঝতে হবে যে এটি ডিউ টু পেরিটোনাইটিস লেট কেস। যদি আমরা মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল পাই সেটাও বুঝতে দিচ্ছি দ্য লেট কেস, এটি ডিউ টু দ্য সেকেন্ডারি টু দ্য প্যারালাইটিক আইলিয়াস। তাহলে আমরা এটা মনে রাখবো যে পরীক্ষার সময় আমরা কিন্তু ভাইবার সময় কিন্তু এত কথা বলবো না। ভাইবার সময় শুধু বলবো যে স্যার প্রেগন্যান্সি অ্যাবডোমেন ইরেক্ট পোস্টার ইনক্লুডিং বোথ ডোম ডায়াফ্রাম, শেষ। তখন স্যার বলি তুমি কি পাইছো? স্যার গ্লিসারিক অ্যাসিড পাই। তখন ঘোরাকে উচ্চারণ করবো না যে এক্সরে মেবি হেজি, এক্সরে মেবি গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স, এক্সরে মেবি মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল, এগুলো কিন্তু উচ্চারণ করবে না। সবাই যেন মনে থাকে ভাইবা বোর্ডে শেষে দুটো কথা কখনোই উচ্চারণ করবে না। যদি জিজ্ঞেস করে স্যার আর কিছু পাও কিনা, তখন বলবা। যারা অনার্স পাবে তাদেরকে কিছু কথা জিজ্ঞেস করা হয়, সবাইকে এই কথা জিজ্ঞেস করা হয় না। কিন্তু তোমার হলো রিটার্ন খাতায় যখন তুমি লিখবা, রিটার্ন খাতায় কিন্তু সবসময় তোমার এই সবগুলো লিখবো, কারণ রিটার্ন খাতায় এটা লিখতে হবে, তাহলে মার্ক পাওয়া যাবে। বেশি মার্ক পাওয়া যাবে তাহলে আমাদের সবকিছু। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন। আচ্ছা, অনেক সময় সাপোর্টিভ ইনভেস্টিগেশন, অর্থাৎ আমরা যে আমাদের হেল্প করে যে ডায়াগনোস রুল আউট করা যায়। মনে করো যে তোমার একটা অ্যাকুট অ্যাবডোমেনের পেশেন্ট, অ্যাকুট অ্যাবডোমেনে বলছি আমরা যে অনেকগুলো কারণ আছে, তবে একটা কারণ হলো কার্ডিয়াক কজ, হলো অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফাকশন, এমআই। এমআই, এখন এই পেইন কি এমআই এর কারণে না পারফরেশন কারণে? শুনে সাথে সাথে তুমি সাপোর্টিভ একটা ইসিজি করবা, পেশেন্ট শকে আসি গেল ইলেকট্রাল ইমব্যালেন্স করবা, কিডনি ফেল হলো সেরাম ক্রিয়েটিন করবা,
তার হলো প্যানক্রিয়াটিস কিনা সেম অ্যানালাইজ করবে, এরকম আরো অনেক টেস্টগুলো করা যায়। তাহলে আমরা ইসিজি এখানে আমি লিখি নাই, সাপোর্টিং ইনভেস্টিগেশন ইসিজি একটা টু রুল আউট এমআই। প্রথম সাপোর্টিভ ইনভেস্টিগেশন হলো ইসিজি। তাহলে ইসিজি করব আমরা যে কার্ডিয়াক কজ এক্সেস করবো, যাতে এই ব্যথা হার্টের ব্যথা না। 2 নম্বর করবো সেরাম ইটুলাইট, 3 নম্বর করবো সেরাম ক্রিয়েটিনিন, তারপর সেরাম এমাইলেজ, এবং হলো তারপরে হলো আদার রুটিন টেস্ট। এইখানে আমি তোমাকে ছবি দেখাইছি, এই ছবিগুলো দেখো। এটা হচ্ছে প্রেনেস্টের অ্যাবডোমেন ইন ইরেক্ট পোস্টার ইনক্লুডিং বোথ ডোম ডায়াফ্রাম। তাহলে তোমার দেখো, দিস ইজ দ্য রাইট ডোম অফ ডায়াফ্রাম, দিস ইজ দ্য রাইট ডোম অফ ডায়াফ্রাম। এই দেখো, দিস ইজ দ্য রাইট ডোম অফ ডায়াফ্রাম। সুন্দর করে দেখা লিনিয়ার শ্যাডো, একটা লিনিয়ার শ্যাডো। তার নিচে দেখো এখানে একটা হেজি শ্যাডো, হোয়াইটিশ শ্যাডো। দিস ইজ দ্য right lobe of liver. এইটা হলো upper border of the liver, and this area is black. A black is the sign of air. Air is situated in the right dome of the, it is under the right dome above the right lobe. তাহলে লিভারের উপরে এবং ডায়াফ্রামে গ্যাসের পারফোরেশন। এখানেও দেখো, এটা হলো লেফট ডোমের নিচে আছে, এবং দিস ইজ দ্য ফান্ডিং গ্যাস, এটা ফান্ডাস স্টোমাকে। তাহলে এখানে স্টোমাকে গ্যাস, আর উপরটা হলো ক্রিসেন্টিক গ্যাস। তাহলে এরকম ফিচার নিয়ে আসতে পারে আমাদের কাছে। এবং দেখো গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স, সাদা, মাঝে মাঝে একটু ফ্লুইড। এটা একটা ছবি দেখো, এখানে আমরা এয়ার দেখাচ্ছি যে বাইল্যাটারাল ক্রিসেন্টিক গ্যাস শ্যাডো ইন দ্য বোথ ডোম অফ ডায়াফ্রাম। এখানে একটা ছবি দেখো, দিস ইজ দ্য লেট ফিচার অফ intestinal obstruction, লেট ফিচার অফ নিউমোপেরিটোনিয়াম, অর্থাৎ লেট ফিচার অফ পারফোরেশন। এই পারফোরেশন দেরি করে 2-3 দিন পরে দেখো এখানে মাল্টিপল এয়ারফুল লেভেল। তাহলে মাল্টিপল এয়ারফুল লেভেল, মাল্টিপল, এই যে দেখো এখানে আমি দেখাচ্ছি, কারসার, এই যে মাল্টিপল এয়ারফুল লেভেল, মাল্টিপল এয়ারফুল লেভেল, মাল্টিপল এয়ারফুল লেভেল ইজ দ্য সাইন অফ intestinal obstruction. Intestinal obstruction it is due to the Faraday ileus, আর এটা হলো নিউমোপেরিটোনিয়াম, which is due to the free gas under the boredom of diaphragm. নেট কেস। এখানেও দেখো রাইট ডোমে অল্প, লেফট ডোমে বেশি, এবং এটা হলো ফান্ডিং গ্যাস। এখানে এটাও নেট কেস, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। এখানে দেখো একটা চেস্ট এক্স দেখাচ্ছি আমরা, চেস্ট এক্স রে এপিভিউ দেখো। অনেক সময় চেস্ট এক্স রে করলেও কিন্তু তোমার হলো নিউরোপেনে বল। দেখো এটা চেস্ট এক্স রে, এটা লাং ফিল্ড, এটা হার্ট শ্যাডো, এটা হলো তোমার হলো ট্রাকিয়াল শ্যাডো, এটা হলো দেখো লেফট ডোম, এটা হলো লেফট লিভার, এটা রাইট ডোম অফ লিভার, এটা রাইট ডোম। তাহলে আমরা কিন্তু এক্স-রে দেখলে কিন্তু দিস ইজ দ্য নিউমোপেরিটোনিয়াম ফান্ডিং গ্যাস শ্যাডো। এটা সরি, এটা হলো ক্রিসেন্টিক গ্যাস শ্যাডো, ফ্রি গ্যাস শ্যাডো। এই গ্যাস কিন্তু এটা হিউজলি পারফোরেশন। তাহলে আমরা কিন্তু একটা জিনিস শিখলাম, এখন থেকে আমরা এক্স-রে দিলে বুঝতে পারবো। প্রত্যেক সময় কিন্তু এক্স-রে আসে, যে এটা হলো ভাইবার সময় আসে, এটা হলো অস্পিতে আসে, এটা হলো রিটেনে আসে, প্রতি বছর হয় এই বছরে আসবে, নাহলে পরের বছর আসবে। নিউমোপেরিটোনিয়াম অলওয়েজ এক্স-রে আসবে। তাহলে এক্স-রে যদি আসলে আমরা কেমন ট্রিট করবো, এভাবে বলবো, দিস ইজ দ্য প্লেন এক্স-রে অ্যাবডোমেন। এটা বলবো না, এটা চেস্ট এক্স-রে না বলি, আমি এইটা বলবো, এটা নর্মালটা বলি। তাহলে এটা যদি আসে বলবো, দিস ইজ দ্য প্লেন এক্স-রে অ্যাবডোমেন ইন ইরেক্ট posture including both dome of the diaphragm, showing there are 2 crescentic gas shadow under the both dome of diaphragm. So my diagnosis is this is the case of pneumoperitoneum. আচ্ছা, তোমরা আজকে ভালো লাগবে না আমার কিছু ইমার্জেন্সি আসছে, আমাকে ইমার্জেন্সি কোন রোগী আসছে, তো আমি আর আজকে শেষ করতে পারলাম না। তাহলে নেক্সট ক্লাসে শেষ করবো। আজকে এই পর্যন্ত থাকবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। এই স্ক্রিনশট নিছ? না দাঁড়া। হ্যালো ফকর, আমার রোল পাইছিলি? তোর রোল কি দিছিস? হ্যাঁ দিছি। তাহলে পাইছি। হ্যালো ফখরুদ্দিন, হ্যাঁ হ্যাঁ, শোন,
হ্যাঁ, এই রোলটা আসলে কি মানে খাতায় উঠতেছে, মানে কতটুকু ভ্যালিড এটা একটু, কারণ অনেকে কিন্তু আসলে অনেক প্রবলেমের মধ্যে এখানে জয়েন দিয়ে ক্লাস করতেছে, এই জন্য বলতেছে আর কি। কতটুকু ভ্যালিডটা জানিনি, স্যার আমাকে বলছে রোল নাম্বার স্যাররা কি আসলেই নিচ্ছে, মানে কি এটা কি খাতায় উঠতেছে, কোন জায়গায় উঠতেছে? প্রত্যেকটা স্যারের কাছে আমাদের লিস্টের নামের লিস্ট সহ একটা প্যাড দিয়েছে, মানে একটা শিট দিয়েছে প্রত্যেকটা স্যারের কাছে, যে ক্লাস শেষে আপনি রোল নাম্বার তুলে নেবেন। মানে আমার কাছে একটা খাতা আছে, আগে স্যার আমাকে তো একটা খাতা তোর রাখতে কাছে হচ্ছে। কোনো খাতাতেও কি উঠানো হচ্ছে? তো হ্যাঁ, আমার কাছে তো খাতা আছে, কিন্তু কাহিনী হচ্ছে আমার খাতায় তোলা যায়, স্যারের খাতায় তোলা যায়। মানে স্যাররা তুলছে, আমিও তুলছি। এখন আমি যদি এক্সট্রা দু একটা বেশি তুলি, সেটা হয়তো স্যারের খাতায় না উঠতে পারে। এজন্য আমি বক্সি দিয়ে লাভ নেই এখানে, বুঝছিস? না না, আমি প্রক্সির কথা বলতেছি না, আমি বলতেছি যে হ্যাঁ, বুঝতে অবশ্যই পারছি তোর এখানে, কথা। বুঝতে পারছিস, মানে সেটাই বলতেছি যে বুঝতে পারছি, কারণ কি অনেকে রোলগুলো ঝামেলা নেওয়ার ইয়ে থাকবে, আছে এটা কিনা। স্বাভাবিক। এটা আমি স্যারকে বলছিলাম, স্যার আমাকে উল্টা ঝাড়ি দিচ্ছে, কয় 6 মাস অনেক আরামাইশ করছো। থাকি স্যার, না, বুঝছো? ক্লাস করতেছে যেহেতু, তাহলে রোলটা যেন আসলেই মানে হ্যাঁ, ঠিকঠাক অবশ্যই, মতো ওয়াই উঠতেছে নট। কেন, ওটা একটা ব্যাপার। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে, ওকে। Okay. এই নুন্নবী বন্ধ করে দাও। নুন্নবী